নমস্কার। আজকে 14ই আগস্ট, রাত্রি 12টা পেরিয়ে গেছে। যেহেতু আগামীকাল মার্জনা করবেন, আজকেই অর্থাৎ 14ই আগস্ট, যে রাত্রি 14ই আগস্ট রাত্রির 11টার পরে এই রাজ্যের আপামর জনতা, বিশেষ করে এই রাজ্যের মেয়েরা, তারা তাদের অধিকারের দাবিতে পথে নামছে, রাত দখলে নামছে, নারীদের রাত দখল। কেন এটা প্রয়োজন হয়ে পড়ছে এই রাজ্যে? আরজিকর কাণ্ডে সেকেন্ড ইয়ারের পিজিটি ধর্ষণ করে খুন, একজনের শুধু বিচার চাওয়া বা সেই বিচার চাওয়ার পর্বে তদন্তভার সিবিআই এর হাতে হস্তান্তর হয়ে যাওয়াতেই কি বিচার পাওয়া হয়ে গেল? না, হয়নি। তার কারণ এই রাজ্যের বুকে প্রতিদিন এই ধরনের ঘটনা প্রান্তে প্রান্তে ঘটছে। হাসপাতাল, আপনি, আমি, আপনার বাড়ি কেউ অসুস্থ হলে, আমার বাড়ির কেউ অসুস্থ হলে আমরা কোথায় যাব? হাসপাতালে। সেই হাসপাতালে যিনি হাসপাতালের প্রতিটি কোণ চেনেন, হাসপাতালের ইট, কাঠ, পাথর, হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী প্রত্যেককে জানেন, বোঝেন। তিনি প্রথম বছরে যাওয়া এমবিবিএস পাঠরত একজন ছাত্রী নন। তিনি এমবিবিএস কমপ্লিট করার পরে নেট পিজির জন্য প্রিপারেশন নেওয়ার পরে, সেখানে উপযুক্ত র্যাঙ্ক করার পরে যিনি স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে যান, তিনি সেকেন্ড ইয়ারে পিজিটি হিসাবে ওই আরজি করে কর্মরত ছিলেন। তিনিও কিন্তু আরজি করের অভ্যন্তরে সুরক্ষিত নন। ভাবুন, আপনার বাড়ির ওই বোনটি বা আপনার মা যেদিন ওই হাসপাতালে ভর্তি হতে যাবেন, তিনি কতটা সুরক্ষিত থাকবেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে? এটা ভাববেন না কোনো বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা চলে আসছে, এবং বিশেষ করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেহেতু তার প্রশাসনের এই ধরনের ঘটনার প্রতি একটা উদাসীনতা রয়েছে, এবং তার যেহেতু নিজস্ব দুষ্কৃতিপ্রীতি এবং দুর্নীতিপ্রীতি রয়েছে, তাই এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আজকে একজন মহিলা চিকিৎসক, তিনি ধর্ষিত হয়ে খুন হয়েছেন। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, এর আগেও এই পর্বে যেহেতু ওই আত্মহত্যা বলে চালানো চেষ্টা হয়েছিল, যদিও এই সকলের আন্দোলনের ফলে এসএফআই, ডিওএফআই, এআইডিডব্লিউএ, ছাত্র, যুব, মহিলা সংগঠনের যৌথ আন্দোলনের ফলে বাধ্য হয়েছে আত্মহত্যার স্ট্যান্ড থেকে ফিরে আসতে। যদি না হতো, এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রয়াস শুরু হয়েছিল। এর আগে আপনাদের মনে থাকবে, ডায়মন্ড হারবারের এক মহিলা চিকিৎসক, তিনিও কিন্তু আত্মহত্যা করেছিলেন বলে খবরে প্রকাশ। কিন্তু সেটা কি সত্যি সত্যি আত্মহত্যা ছিল নাকি হত্যা? আপনি আরজিকর পর্বে কি দেখলেন? আরজিকর পর্বে দেখলেন যে একজন
পিজিটি, সেকেন্ড ইয়ারের পিজিটি, তিনি কর্মরত অবস্থায় তার এই ধরনের পরিণতি হলো। তার বাড়িতে যখন প্রথম ফোনটি যায় আরজিকর থেকে, তার পরিবারকে জানানো হয় যে আপনার মেয়ে অসুস্থ। তার 20 মিনিট পরে আরেকটি ফোন যায়। যিনি ফোন করেছিলেন তার পরিবারকে, তিনি নিজেকে পরিচয় দেন তিনি ডেপুটি সুপার। ডেপুটি সুপার পরিচয় দিয়ে তিনি বলছেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। ভাবুন, 20 মিনিট আগে অসুস্থ ছিলেন, আর 20 মিনিট পরে ডেপুটি সুপার পরিচয় দিয়ে যিনি ফোন করলেন তিনি বলছেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আচ্ছা, 20 মিনিটের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেল। 20 মিনিটের মধ্যে আপনি এই কনক্লুশনে পৌঁছে গেলেন যে এটা আত্মহত্যা। তারপরে ওই পরিবার উদ্ভ্রান্তের মতো যখন ওই হাসপাতালে এসে পৌঁছলো, তখন এসে কি দেখলো? পুলিশ। পরিবার উদ্ভ্রান্তের মতো এসে তার মেয়ের মুখ দেখতে চাইছে, মা বাবা তার মেয়ের মুখ দেখতে চাইছে। পুলিশ বলছে তার মাকে, বাবাকে, যে আপনার মেয়ের মুখ আপনারা দেখতে পাবেন না এখন, তার কারণ তদন্ত চলছে। ভাবুন, মা, যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হলো, তার মা বাবা যখন মেয়ের মুখ দেখতে চাইছে, তখন মমতার পুলিশ বলছে আপনি আপনার ওই ধর্ষিতা মেয়ের মুখ দেখতে পাবেন না। আপনি মা হতে পারেন, বাবা হতে পারেন, কিন্তু মমতার পুলিশের তদন্ত চলছে, তাই আপনি আপনার ধর্ষিতা মেয়ের মুখ দেখতে পাবেন না। 3 ঘন্টা পরে মুখ দেখাতে হয়েছে। দেখছে তার মেয়ের নিম্নাঙ্গে কোনো পোশাক নেই। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, যে এতদিন ধরে 2011 সালে ক্ষমতায় এসছেন, আজকে 2024 সাল, একজন মহিলা পিজিটির জন্য, মহিলা চিকিৎসকের জন্য হাসপাতালের অভ্যন্তরে একটা রেস্ট রুম নেই। 36 ঘন্টা টানা ডিউটি করছে। দাসপ্রতাপ দাসের থেকেও খারাপ অবস্থা করে রেখেছেন আমার বোনেদের। মমতা ব্যানার্জি এটা করে রেখেছে। মমতা ব্যানার্জির কাছে সবকিছুর জন্য ফান্ড অ্যাভেলেবল। মমতা ব্যানার্জি বসে রেড রোডে নেত্য দেখবে, ফান্ড অ্যাভেলেবল। মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে অনুদান দেবে, ফান্ড অ্যাভেলেবল। মমতা ব্যানার্জি মেলা করবে, খেলা করবে, নিজের পোস্টার টাঙাবে, ফান্ড অ্যাভেলেবল। কিন্তু মহিলা চিকিৎসকের রেস্টরুম করার ফান্ড অ্যাভেলেবল না। আজকের দিন পর্যন্ত আপনি যে কোনো মেডিকেল কলেজে চলে যান, রেস্টরুম পাবেন না। তারপর কি করা হলো? এই পুলিশ একটা ইউডি কেস স্টার্ট করলো, অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেস স্টার্ট করলো। হাসপাতালের অভ্যন্তরে একজন সেকেন্ড ইয়ার পিজিটি মারা যাচ্ছে, আনন্যাচারাল ডেথ কেস স্টার্ট হয়েছে। হাসপাতালের প্রিন্সিপাল, যিনি ওই হাসপাতালের দায়িত্বে, মেডিকেল কলেজের দায়িত্বে, হাসপাতালের সুপার, হাসপাতালের ডেপুটি সুপার, কেউ একটা অভিযোগ দায়ের করলেন। আপনি তো প্রশাসনিক দায়িত্বে, আপনি যেটার কন্ট্রোলে আছেন, যেটার আপনি কন্ট্রোল করবেন, আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনি প্রশাসনিক কর্তা, আপনি কোনো অভিযোগ দায়ের করলেন না। কেন করলেন না? আচ্ছা, পুলিশ যখন ওখানে পৌঁছলো, সেখানে ইউডি কেস স্টার্ট করল। আচ্ছা, পুলিশ যখন কেস স্টার্ট করলো, তারপরে যে মাকে বা বাবাকে, পরিবারকে ফোন করে বলল আত্মহত্যা, তাকে ইন্টারোগেশন করা হয়েছে? প্রশ্ন। আচ্ছা, এই প্রিন্সিপাল যে কোনো অভিযোগ দায়ের করলো না, যে এত কিছু নাটক করলো, তাকে তদন্তের আওতাধীন করা হয়েছে? আজকে নাকি করা হয়েছে। আবার আদালতের মামলা হওয়ার প্রথম পর্বে বলেনি, যখন আদালত রায় দিচ্ছে তখন বলছে। আচ্ছা, এই ভদ্রলোক যিনি এই প্রিন্সিপাল, অনেক প্রশ্ন উঠছে, কতগুলো পার্টিনেন্ট কোশ্চেন।
এই ভদ্রলোক এই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি বললেন তিনি তার মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তিনি ইস্তফা দিতে চান। তিনি শুধু প্রিন্সিপালের পদ থেকে না, সরকারি পদ থেকে। এখন আইনগতভাবে যদি দেখেন তাহলে কি হয়, সাধারণভাবে ইস্তফা যদি কেউ দেন দুটো হতে পারে, রেজিগনেশন দিলে আইদার গৃহীত হতে পারে অথবা গৃহীত না হতে পারে। আচ্ছা, গৃহীত হলে রেজিগনেশন হয়ে গেল, ওই পর্ব ওইখানে চুকে গেল। যদি রেজিগনেশন গৃহীত না হয়, আমি অন্তত পক্ষে যেহেতু এই সার্ভিস ল বেশিরভাগ এটা নিয়ে ডিল করি, এডুকেশন এবং সার্ভিস ল, আমি অন্তত পক্ষে এই উদাহরণ দেখিনি যে রেজিগনেশন সকালবেলায় দিল, রেজিগনেশন গৃহীত তো হলোই না, উল্টে তিনি ট্রান্সফার হয়ে গেলেন 4 ঘন্টার মধ্যে এবং সম পর্যায়ের একটি পদে, কলকাতার অভ্যন্তরে একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে। আচ্ছা, যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে তিনি স্থলাভিষিক্ত হলেন, সেখানে তো একজন ছিলেন, একজন প্রিন্সিপাল পদে তো একজন অন্য আরেকজন ব্যক্তি ছিলেন। তাকে কোন পদে নিয়ে যাওয়া হলো? কি এমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি তৈরি হয়েছিল যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে 4 ঘন্টার মধ্যে, মানে সন্দীপ ঘোষ আরজিকরের প্রিন্সিপাল রেজিগনেশন দেওয়ার 4 ঘন্টার মধ্যে ওই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে তাকে স্বাস্থ্য দপ্তরের ওএসটি পদে তাকে ট্রান্সফার করতে হবে। কি এমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি ওই 4 ঘন্টার মধ্যে তৈরি হলো যে সন্দীপ ঘোষকে ওই পদে স্থলাভিষিক্ত করার জন্য ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে স্বাস্থ্য দপ্তরের ওএসডি পদে স্থলাভিষিক্ত করতে হলো, তাকে ট্রান্সফার করতে হলো। 4 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষেরা সম পর্যায়ের একটি পদে ট্রান্সফার পেয়ে যান। আমি বলছিলাম না ডায়মন্ড হারবারের কথা, এই ঘটনাটা ব্যাখ্যা করে এবার ওই ডায়মন্ড হারবারের কথায় আসি। এক মহারাজের, মানে এক তো তিনি প্রায় মহারাজ হয়ে উঠেছেন আর কি, তার কেন্দ্র আর কি, রাজপুত্র। তো ওই ডায়মন্ড হারবারের একজন মহিলা চিকিৎসক, তার একটি সন্তান আছে এবং সেই সন্তানটি অটিস্টিক। অটিস্টিক চাইল্ড সম্পর্কে বা এই ধরনের যারা বিশেষভাবে সক্ষম, এদের সম্পর্কে একটা আইন আছে। 2016 সালে, এর আগেও ছিল, 2016 সালে নতুন করে আইন এসছে। এই নতুন আইনে বলা আছে সাধারণভাবে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু এই যে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে বলা আছে যে 6 থেকে 18 বছর বয়স্ক প্রতিটি শিশু তাদের নিজের পছন্দের স্কুলে পড়তে পারবে। এখন যে অটিস্টিক চাইল্ড হয় তার পড়ার মতো প্রতিটি স্কুল ইকুইপ নয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই ধরনের পরিষেবা তৈরি করবেন, সেই ধরনের পরিকাঠামো তৈরি করবেন, বিষয়টা এরকমই নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মেলা, খেলা, ক্লাবে অনুদান, নৃত্য করতে ব্যস্ত, ফলে কে অটিস্টিক চাইল্ডের জন্য বিশেষ স্কুল তৈরি করা, এতে মমতা ব্যানার্জির কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই, যদিও আইনে বলা আছে, অন্য কথা। তো তিনি তার অটিস্টিক চাইল্ড যাতে সঠিক স্কুলে, মানে যে স্কুলে পঠন পাঠন দেওয়া যায় তাদের, সেরকম একটি স্কুলে তার নিজের সন্তানকে ভর্তি করার জন্য, তার নিজের সন্তানকে পরিচর্যা করার জন্য, অর্থাৎ প্যারেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য তিনি চেয়েছিলেন ট্রান্সফার। তিনি পাননি। তিনি বারবার চেয়েছিলেন ট্রান্সফার, পাননি। মমতা ব্যানার্জির কাছে বারবার চেয়েছিলেন, পাননি। সেই অটিস্টিক চাইল্ডের মাটিকে আত্মহত্যা করতে হয় ট্রান্সফার চেয়ে না পাওয়ার জন্য, যাকে আমি মনে করি এটা আত্মহত্যা নয়, ওটা হত্যা, এবং মমতা ব্যানার্জি সেই হত্যা করেছিলেন। অটিস্টিক চাইল্ডের মা ট্রান্সফার চেয়ে পায় না, সন্দীপ ঘোষেরা 4 ঘন্টার মধ্যে ট্রান্সফার পেয়ে যায়। কারণ অটিস্টিক চাইল্ডের মা তো তোলা তুলে দেবে না। সন্দীপ ঘোষেরা কি করে দেয় সেটা মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে, যার জন্য মমতা ব্যানার্জির এই সন্দীপ ঘোষেদের প্রতি এত প্রীতি থাকে।
এই মমতা ব্যানার্জি আছে এই সন্দীপ ঘোষেদের, পার্থ চট্টোপাধ্যায়দের, মানিক ভট্টাচার্যের প্রতি এত প্রীতি কেন? মানিক ভট্টাচার্য পছন্দের লোক, দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সভাপতি, এবং তাকে এমএলএ করে দেওয়ার পর আবার সভাপতি পদে। সন্দীপ ঘোষেদের, যার বিরুদ্ধে এত অভিযোগ, ডাক্তাররা অভিযোগ করছেন, ইভেন ওর মতাবলম্বী, ওর পথাবলম্বী চিকিৎসক তারাও বলছে যে সন্দীপ ঘোষ এই কাজ করে, এরকম করে তোলাবাজি করে, এটা করে সেটা করে। তারপরেও মমতা ব্যানার্জির পছন্দ সন্দীপ ঘোষ। 4 ঘন্টার মধ্যে ট্রান্সফার। তাহলে সন্দীপ ঘোষেরা 4 ঘন্টার মধ্যে ট্রান্সফার পায়। আইনে বলা আছে যে শিশুদের প্যারেন্টাল সাপোর্ট পাওয়া উচিত, যে শিশুদের ওন চয়েস স্কুল পাওয়া উচিত, তার মারা ট্রান্সফার পায় না। তাদের ক্ষেত্রে এসব অ্যাপ্লিকেবল হয় না। ইভেন ওই আইনের উপর ভিত্তি করে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়েছে, কিন্তু এখনো পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো নোটিফিকেশন নেই। আরপিডব্লিউডি অ্যাক্ট, অর্থাৎ বিশেষভাবে সক্ষমদের জন্য যে আইন 2016 সালের, রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, সেখানে যা যা বর্ণিত আছে রাজ্য সরকার কোনো নোটিফিকেশনও করেনি বিশেষভাবে সক্ষমদের জন্য, ও কিচ্ছু করেনি। তার কারণ এসব তো আর মমতা ব্যানার্জিকে তুলে দেবে না, ফলে এদের জন্য কি কোনো ভাবার দরকার নেই। কিন্তু সন্দীপ ঘোষের জন্য মমতা ব্যানার্জি আছে। এই পর্বে মমতা ব্যানার্জি কি বললেন? 2 দিন আগে তিনি বললেন যে এই কাণ্ডে, অর্থাৎ আরজিকর কাণ্ডে যদি এই তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যায় তাতে তার আপত্তি নেই, কারণ এখানে তার কিছু নাকি লুকানোর নেই। তাহলে আগে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে আপনি কেন সুপ্রিম কোর্ট ছুটেছিলেন? মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামে আপনি কেন সুপ্রিম কোর্ট ছুটেছিলেন? এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যামে কেন সুপ্রিম কোর্ট ছুটেছিলেন? নারদা স্ক্যামে, নারদা স্টিং অপারেশন সুপ্রিম কোর্ট, সারদা সুপ্রিম কোর্ট। কন্টেস্ট করছে না, সিবিআই হবে না, স্টেট পুলিশ। তাহলে কি সেখানে কি অনেক কিছু লুকানোর ছিল? সে তো বুঝেইছি লুকানোর তো আছে, মামলা করতে করতে তো দেখেছি কি না কি আপনি করেছেন, এবং আদালতের কাছে ধরা পড়ে যাওয়ার পরেও যাতে এই অবৈধ কাজগুলোকে বৈধ করা যায়, গোটা ক্যাবিনেটকে তার জন্য ব্যবহার করেছেন। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রকম দুর্নীতি প্রীতি এবং দুষ্কৃতি প্রীতি থেকে নিস্তার পেতে, এই রকম একটি দুর্বিষহ প্রশাসনের কাছ থেকে নিস্তার পেতে, আপনার আমার বাড়ির মা বোনেরা যাতে হাসপাতালে গিয়ে সুরক্ষিত বোধ করে, যাতে আগামী দিনে এই আরজিকরের এই বোনটির মতো, সেকেন্ড ইয়ারের পিজিটির এই বোনটির মতো যাতে আপনার বাড়ির মেয়েটিরও পরিণতি না হয়, সেটা অ্যাসিওর করার জন্য আগামীকাল 4টের সময় কলেজ স্ট্রিটে আসুন। আর আগামীকাল রাতে রাস্তা দখল নিন, যে আমরা রাস্তায় থাকবো রাতে। কোন প্রিন্সিপাল যেন এসে একথা না বলে যে একা সেমিনার হলে কেন গিয়েছিল। রাতের রাস্তায় আমার বোনটি একা থাকবে, আমার রাতের রাস্তায় সেমিনার হলে বোনটি একা থাকলে কারোর পৈশাচিক প্রবৃত্তি স্যাটিসফাই করার জন্য তাকে ছিঁড়ে খাবে না, আর সমস্ত বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন ব্যবহৃত হবে না, প্রশাসনকে ব্যবহার করতে দেওয়া যাবে না। সেটাকে অ্যাসিওর করার জন্য আপনাকে সজাগ থাকতেই হবে, রাস্তায় নামতেই হবে। তদন্ত সিবিআই করুক, পুলিশ করুক, আপনি যদি সজাগ না থাকেন
যদি বড় মাথা থাকে, যদি কারোর কিছু লুকানোর থাকে, সে চেষ্টা করবে। মানুষের সম্মিলিত আওয়াজ, সম্মিলিত প্রতিবাদ এদের এই মুখোশগুলোকে টেনে ছুড়িয়ে পড়বে। তাই আগামীকাল রাস্তায় থাকুন। 4টের সময় কলেজ স্ট্রিট, রাত্রে রাস্তা দখল। যে যাই বলুক না কেন, শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে রাতের নাটক। ও পাশের রাষ্ট্রে অনেকেই বলার চেষ্টা করেছিল, নাটক, অনেক কিছু বলার চেষ্টা করেছিল। শেষের পরিণতি নিশ্চিতভাবেই দেখেছ। ছাত্র সমাজ জাগছে, যুব সমাজ জাগছে, আমার মা বোনেরা, মহিলারা জাগছে। আরজি করের সামনে এসএফআই, ডিওএফআই, এআইডিডব্লিউ তাদের সম্মিলিত প্রতিবাদ চলছে। চিকিৎসক ফ্র্যাটার্নিটির, মেডিকেল ছাত্রছাত্রীরা, তাদের প্রতিবাদ চলছে। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুষ্কৃতীদের, এই দুর্বৃত্তদের, এই দুর্নীতিগ্রস্ত সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে, আর এই সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে এই সমস্ত অপকর্মগুলোকে স্যাংটিফাই করার জন্য 4 ঘন্টায় সন্দীপ ঘোষেদের ট্রান্সফার দেন। লজ্জা করে না? মিনিমাম লজ্জাবোধ নেই? কিসের জন্য এত প্রীতি সন্দীপ ঘোষদের প্রতি? ভালো তুলে দেয়, ভালো জোড়া লাগা পায়ে প্লাস্টার করে, ভালো পায়ে প্লাস্টার করে, সেই জন্য ভালো তোলা তোলা দেয়, সেই জন্য? কিসের জন্য? এদের বিরুদ্ধে আগামীকাল 4টের সময় কলেজ স্ট্রিটে থাকুন এবং রাতের কলকাতা, রাতের পশ্চিমবঙ্গের দখল নিন, রাস্তার দখল নিন। আমার মা বোনেরা যে আওয়াজ দিয়েছে, সেই মা বোনেদের আওয়াজের সঙ্গে সকলে একসঙ্গে গলা মিলিয়ে বলুন, এই সমাজ, এই প্রতিটি মেডিকেল কলেজ, প্রতিটি হাসপাতাল দুর্বৃত্তদের নয়। সমাজের নিপীড়িত মানুষরা যারা ওই হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছায়, তারা যেন অসুরক্ষিত না বোধ করে নিজেদেরকে। সেই জন্য পাশে দাঁড়ান, কালকে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে সমবেত কণ্ঠে বলুন, এই রাজ্যকে দুর্বৃত্তদের হতে দেব না, দুষ্কৃতীদের হতে দেব না, দুর্নীতিগ্রস্তদের হতে দেব না।